ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যাটিং থেকে আমরা কি মেসেজটা পেলাম? সেই পুরনো টি-20 ক্রিকেট, সেই পুরনো চর্চা, সেই পুরনো মাইন্ডসেটটা কোনো রকমে ভাই 150-50 করলেই সমালোচনার হাত থেকে তো রক্ষা। এটাই বাংলাদেশের ব্যাটারদের অ্যাপ্রোচ। আপনার 196 অপোনেন্ট যখন স্কোর করে, আপনার দুই ওপেনার মিলে যখন 41 বলে 42 করবে, যখন 8 ওভার শেষে প্রতি ওভারে আপনার 12 রান করে দরকার, যখন 10 ওভার শেষে আপনার প্রতি ওভারে 13 রান করে দরকার, কোনো ব্যাটারের মধ্যে সেই রান তাড়া করার ন্যূনতম কোনো অ্যাপ্রোচ দেখা যাচ্ছে না। সবাই ব্যক্তিগত রান করার জন্য খেলছে। কেউ 30 করে খুশি হচ্ছে, কেউ 40 করে খুশি হচ্ছে, গণমাধ্যম সেটার প্রেইজ করছে, দর্শকরা বলছে অন্যরা তো পারে নাই, সে তো তাও 30 করেছে। এই ক্রিকেট খেলে আপনি কোথাও যাবেন না। আমি এর আগে একটা ভিডিওতে স্পষ্ট করে বলেছিলাম, অস্ট্রেলিয়ার এগেনস্টে বাংলাদেশের পারফরমেন্স বা খেলা যতটুকু টাফ হয়েছে, ভারতের সঙ্গে তার চেয়ে বেশি টাফ হওয়ার কথা। এক্স্যাক্টলি সেটাই হয়েছে। ব্যাটিং বোলিং দুই দিকে বাংলাদেশের ব্যাটিং খারাপ, কিন্তু ব্যাটারদের মধ্যে সেই চেষ্টাটুকু পর্যন্ত নাই। কুলদীপ যাদব ভালো বল করছিলেন, খেয়াল করে দেখেন বাংলাদেশে এই টুর্নামেন্টের টপ ব্যাটার বা রিসেন্ট টাইমের টপ পারফর্মার তাওহিদ হৃদয়, যেভাবে তাকে মারতে গিয়ে অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন, ঠিক তার আগে তানজিদ তামিমও একইভাবে আউট হয়েছেন। সাকিব আল হাসান সে কুলদীপকে মারতে গিয়েই আউট হয়েছেন। আমি বলছি না যে মারার ট্রাই করবে না, কিন্তু সবাই যখন একজন বোলারের উপরে চড়াও হতে যায়, এটা মেসেজটা স্পষ্ট, আপনি বুমরার ওপর চড়াও হওয়ার সাহস রাখেন না। মেসেজটা স্পষ্ট, আপনি আর্শদীপের ওপর চড়াও হওয়ার সাহসটা রাখেন না। সো একজনকে পিক করতে গিয়েছে, একজনে 3 উইকেট নিয়ে বাংলাদেশের টপ অর্ডার ধসিয়ে দিয়েছে, ম্যাচ শেষ। অ্যাকচুয়ালি ভারত যখন 196 করলো তখনই ম্যাচটা শেষ। ভারতের বিপক্ষে বাংলাদেশ এই ব্যাটিং লাইন আপ নিয়ে 196 চেস করে জিতবে, এটা অবিশ্বাস্য ছিল। অবিশ্বাস্য কোনো কিছু বাংলাদেশ করতে পারি, সেটা করার মতো ক্রিকেটার আমাদের নেইও। সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। বাংলাদেশের বোলিং যদি হিসেব করেন, একজন লোককেই আউটস্ট্যান্ডিং পারফর্মার কিংবা সত্যিকার অর্থে ওই জানওয়ালা পারফর্মার মনে হয়েছে, দ্যাট ইজ সাকিব, তানজিম সাকিব। শেখ মাহিদি লাস্ট ম্যাচের মতো এই ম্যাচেও খুবই ইকোনমিক্যাল বল করেছেন, খুব ভালো বল করেছেন। এমনকি 1 ওভারে পরপর 2 উইকেট নিয়ে, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচটার উপরে নিয়ন্ত্রণ করার সুযোগও দিয়ে দিয়েছিলেন সাকিব, কিন্তু বাংলাদেশের বোলাররা পারেননি। খেয়াল করে দেখেন, যখনই উইকেট গিয়েছে, সাকিব যখন প্রথমে রোহিত শর্মার উইকেটটা নিয়ে, তারপর পরপর 9 বলের মধ্যে 4 রান হয়েছে মাত্র, তারপর বোলিং এনে মুস্তাফিজ 1 ওভারে 10 না 11 রান দিয়ে প্রেশার রিলিজ করে দিলেন। আরেকটা এরকম সিচুয়েশন তৈরি হলো, রিশাদ এলেন 15 রান দিয়ে প্রেশার রিলিজ করে দিলেন। সাকিব যে ওভারে 2 উইকেট নিলেন, ঠিক তারপরেই মুস্তাফিজকে আনা হলো, 15 রান দিয়ে প্রেশার রিলিজ করে দিলেন। এই যে একটা ভালো ওভার বা 10টা ভালো বল, 10 বলের মধ্যে 5 রান হওয়ার পর একজন বোলিংয়ে এসে 12-15 রান দিয়ে প্রেশার রিলিজ করে দেওয়া, অপোনেন্টকে ইজি করে দেওয়া, এভাবে হয় না। আমি বারবার বলছি যে ভালো ব্যাটিং উইকেটে বাংলাদেশের বোলাররা ব্যাটসম্যানদের মতোই খারাপ করে। ভারতের ম্যাচে সেটা আবারও প্রমাণ হয়েছে, অস্ট্রেলিয়া ম্যাচে প্রমাণ হয়েছিল। সো সুপার 8-এর 2 ম্যাচ তো শেষ, বড় 2 প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশের খারাপ পারফরমেন্স করার কথা ছিল, এক্স্যাক্টলি সেটাই হয়েছে। বাকি রইল আফগানিস্তান ম্যাচ, সেটা আবার সেন্ট ভিনসেন্টে খেলা, যে উইকেটে বাংলাদেশের বোলাররা বাঘ হয়ে উঠবেন। আফগানিস্তানের বোলাররা কি করবেন? ফজল হক ফারুকি টুর্নামেন্টের টপ বোলার, তার সঙ্গে রশিদ খানের কথা মনে রাখতে হবে, নূরের কথা মনে রাখতে হবে। সেখানে বাংলাদেশের জন্য প্রবাবলি ব্যাটারদের জন্য, বোলাররা হয়তো ভালো করবেন, কারণ ওই ধরনের বোলার, যে ওই ধরনের উইকেটে বাংলাদেশের বোলাররা ভালো করেন, স্পেশালি মুস্তাফিজের মতো বোলাররা, সেখানে বাংলাদেশের ব্যাটাররা খাবি খান। রশিদ খানদের এগেনস্টে, ফজল হক ফারুকিদের এগেনস্টে বাংলাদেশের ব্যাটারদের জন্য আরেকটা অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তৃতীয় ম্যাচে।